এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আহনাফ মহুয়ার দিকে হাত বাড়িয়ে বলে উঠল, আপনি কি জব করবেন? আপনার তো পায়ের ডাক্তার দেখানো দরকার। হুটহাট যেখানে সেখানে পড়ে যাওয়ার রোগ আছে আপনার। মহুয়া লজ্জা আহনাফের হাত ধরল না, নিজে ওঠার চেষ্টা করলো, সাথে রাগও হলো ভীষণ। সে তো এমনি এমনি পড়ে যায়নি, এখানে কিছু তো পড়েছিল, তাই সে পিছলে খেয়ে পড়েছে। মহুয়া আহনাফকে ইগনোর করে নিচে উঠে দাঁড়ালো। আহনাফ থমথমে মুখে নিজের হাত পকেটে ঢুকিয়ে মহুয়ার দিকে তাকালো। এই মেয়ে সবসময় ওকে অপমান করার একটা ক্লু পেলেও ছাড়ে না। মহুয়ার পায়ে ব্যথা পেয়েছে, সাথে হাতের কনুইও ছুলে লাল হয়ে গেছে। আহনাফ দেখেও না দেখার মতো গম্ভীর মুখে নিজের চেয়ারে গিয়ে বসলো। মহুয়ার দিকে তাকিয়ে বলল, কাজে কোনো গাফিলতি আমার একদম পছন্দ না। কাজের প্রতি আমি খুব সিরিয়াস। পেশেন্টের সকল ডিটেলস, পেশেন্টের ফাইল তৈরি করা, সার্জারি টাইম হাতে লিখে রাখবেন। যেদিন যেদিন আমার ডিউটি, সপ্তাহে 5 দিন, সেই 5 দিনের সকল কাজের বিবরণ আপনার নোটবুকে লিখে রাখবেন। রিমাইন্ডার দিবেন আমাকে। মাঝে মধ্যে ফিল্ড ওয়ার্কে যাওয়া লাগে, সেখানেও আমার সাথে থাকবেন। সব কিছু একদিনে বোঝানো সম্ভব না, আস্তে আস্তে বুঝে যাবেন। জি। আহনাফের কেবিনটা অনেকটা বড়, সোফার পাশে টেবিল রেখে মহুয়ার জন্য ডেস্ক বানালো। আগের অ্যাসিস্ট্যান্টও কি এখানেই ছিল? না, ওর জন্য বাইরে ছিল। তাহলে আমি এখানে কেন? না। আহনাফ পকেটে হাত দিয়ে মহুয়ার দিকে তাকালো। কেন, সমস্যা হবে? মহুয়া বলতে চাচ্ছিল আসলে সমস্যা হবে, সারাদিন একটা ছেলের সামনে পুতুলের মতো বসে সে থাকতে পারবে না। তবুও মুখ খুলে বলল, সমস্যা হলেও এখানেই থাকতে হবে। মহুয়া চুপচাপ গিয়ে বসলো আর চোখে আহনাফের দিকে তাকালো। কেমন লজ্জা লজ্জা লাগছে, একটা ছেলের সামনে বসে আর সারাদিন সে কিভাবে থাকবে, কিভাবে কথা বলবে, কাজ করবে, এসব ভাবতে ভাবতে মন খারাপ হয়ে গেল। আহনাফ মহুয়াকে এতক্ষণ পর্যবেক্ষণ করলো। মেয়েটার গাল ভীষণ লাল হয়ে আছে, অ্যালার্জি সমস্যা। আহনাফ নিজের চেয়ারে বসে নিচের দিকে তাকিয়ে মহুয়াকে জিজ্ঞেস করলো, আপনার অ্যালার্জি সমস্যা আছে? না। তাহলে আপনার মুখ এত লাল হয়ে আছে কেন? আমি যখন লজ্জা পাই আমার গাল লাল হয়ে যায়। জি। বলেই দু হাতে মুখ চেপে ধরলো। এটা সে কি করলো? ভুলে সত্যি কথা বলে দিল। এখন আহনাফ কি ভাববে? আহনাফ অবাক হয়ে মহুয়ার দিকে তাকালো। মেয়েটা লজ্জা কেন পাচ্ছে? আহনাফ তো লজ্জা পাওয়ার মতো কিছু বলেনি। মহুয়া লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে, এক হাত দিয়ে মুখ আড়াল করে রেখেছে। আহনাফ হাসলো নিঃশব্দে হাসি। বুঝলো মেয়েটা এমনিতেই লজ্জা পেয়ে আছে, তার উপর সত্যি কথা বলে আরো লজ্জা পেয়ে গেছে, এখন কিছু বললে আরো লজ্জা পাবে। আহনাফ নিচের দিকে তাকিয়ে মহুয়াকে ওর সামনে আসতে বলল। মহুয়া ধীর পায়ে এগিয়ে এসলো। বসেন। মহুয়া বসতে আহনাফ খুব সুন্দর করে ওকে শুরুটা বুঝিয়ে দিল, কিভাবে কি করতে হবে। শ্রাবণ রুমে শুয়ে আছে, অফিস যায়নি, ভালো লাগছে না। মেঘলা দরজা ঠেলে রুমে আসলো। শ্রাবণ মেঘলাকে দেখে ভ্রু কুচকে তাকালো। ওর দিকে তাকিয়ে কুচকানো ভ্রু আরো কুচকে গেল। মেঘলা রুমে এসে হাতের ব্যাগগুলো রেখে ভেতরে দিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগালে কেন? স্বামী স্ত্রীর মধ্যে কথা হবে, বাহিরে যেন না যায় সেই জন্য। তোমার সাথে আমার কোনো কথা নেই, রুম থেকে বের হও আর নিজেকে আমার স্ত্রী ভাবা বন্ধ করো। আচ্ছা, বন্ধ করলাম। কারণ আমি ভাববো কেন? আমি তো কাগজ কলমে আপনার স্ত্রী। শুধু কাগজ কলমে আর কোথাও না। কাগজ কলমে হোক আর যেভাবেই হোক, বিয়ে তো বিয়ে। আর আমি বিয়ের পর সিঙ্গেল কেন থাকবো? আমি আজ থেকে এই রুমেই থাকবো। শ্রাবণ দু হাত ভাঁজ করে বুকে রেখে বলল, তোমার মনে হচ্ছে না একটু বেশি বেশি করছো? একদম মনে হচ্ছে না। কেন মনে হবে? এখনো আমাদের ডিভোর্স হয়নি। আমি আপনার বিয়ে করা বউ। আমি এই রুমে এই বিছানায় থাকবো, শেষ কথা আমার। তাহলে আমি কোথায় থাকবো? আবার কোথায়? এই রুমে। এটা সিনেমা নয় যে আপনি অন্য রুমে আমি অন্য রুমে ছোটাছুটি করব। আমি তোমার সাথে এক রুমে থাকবো না। কেন? আপনি আমার প্রেমে পড়ে যাওয়ার ভয় পাচ্ছেন? নাকি আমাকে দেখলে এমনিতেই আপনার প্রেম প্রেম পাই যে এক রুমে থাকলে নিজেকে আটকাতে পারবেন না? শ্রাবণ রেগে মেঘলার গাল চেপে ধরে বলে উঠল, তোমাকে দেখলেই আমার রাগ হয়, বিরক্ত লাগে, ঘৃণা আসে। এখানে প্রেম ভালোবাসা কোনোদিন আসবে না।
এইসব ফালতু স্বপ্ন দেখা বন্ধ করো। মাত্র 3 মাস আছো। খুব জলদি আসবে প্রেম ভালোবাসা। ঘৃণা হয়েই থাকতে চাই, তাও তো আপনার মনে থাকবো। ভালোবেসে না হোক, আপনার ঘৃণাই আমাকে রেখে দেন আপনার মনে। শ্রাবণ মেঘলাকে ধাক্কা দিয়ে রুমে ফেলে রুম থেকে বেরিয়ে যায়। মেঘলা চিৎকার করে বলে উঠল, এই জামাই, আপনার চরিত্র তো ঠিক নেই। মুখে বলেন এক আর হাতে করেন আরেক। কিছু বলতে না বলতেই দেওয়ালে চেপে ধরেন, গাল চেপে ধরেন। ব্যাপার কি? হ্যাঁ, মেঘলার এইসব কথা শুনে আরো রাগ বেড়ে যায় শ্রাবণের। ফিরে আসতে গিয়েও চলে যায়। মহুয়া এই নিয়ে 4 ঘন্টা 14 গ্লাস পানি খেয়েছে। আবার গ্লাস হাত দিতে হানাফ মহুয়ার দিকে তাকালো। বাসা থেকে খেয়ে এসেছিলেন? জি। আপনার কি শরীর খারাপ? না। আরো পানি এনে দিতে বলবো? এদিকে আসেন। কোথায়? আমার সামনে। মহুয়া উঠে আহনাফের সামনে দাঁড়াতে আহনাফ মহুয়ার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। মহুয়া মাথা নিচু করে আছে। আহনাফ মহুয়ার দিকে থেকে চোখ সরিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? এত পানি খাচ্ছেন কেন? পানির পিপাসা পেয়েছে তাই। কিছু সময় থেমে মহুয়া আবার বলে উঠল, আমি কি হসপিটালটা একবার ঘুরে দেখতে পারি? বেশি সময় নেবেন না। মহুয়া মাথা নেড়ে ঘুরে দাঁড়ালো। সে তো এতক্ষণ এটা বলতে চেয়েছিল, সাহসের জন্য বলতে পারেনি, তাই বারবার পানি খাচ্ছিল। মহুয়া কেবিন থেকে বের হয়ে লম্বা শ্বাস টেনে নিল। সে মেঘলার থেকে আগেই জেনে নিয়েছে পলাশের কোন কেবিনে আছে। সে দেরি না করে দ্বিতীয় ফ্লোরে চলে গেল। 203 নম্বর রুমের সামনে গিয়ে দাঁড়ালো। মনে সাহস নিয়ে মাস্ক পরে দরজা খুলে ভেতরে গেল। পলাশ ঘুমিয়ে আছে, আশেপাশে কেউ নেই। ওই দিন ইট দিয়ে মহুয়া কানের পাশে মেরেছিল, ঠিক এতটাই শক্তি দিয়ে মেরেছিল, ইটটা কানের পাশে ফেটে গিয়েছিল। কান অপারেশন করানোর পর এখন সে কানে শুনতে পায় না। কালোকে রিলিজ দিয়ে দিবে, সে আর কোনোদিন ডাক কানে শুনবে না। মহুয়া চুপচাপ পলাশের পাশে গিয়ে দাঁড়ালো। ব্যাগ থেকে গুড় বের করে পলাশের বাম কানের ভেতর দিয়ে কতগুলো পিঁপড়ে কানের পাশে ছেড়ে দিল। হাত পা বেঁধে মুখে টেপ মেরে দিল। পলাশকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যার জন্য ওর ঘুম ভাঙছে না। মহুয়া ব্যাগ থেকে ছুরি বের করে পলাশের হাতে টান দিয়ে অনেকটা কেটে ফেলল। রক্ত গড়িয়ে পড়ছে। সেখানে মরিচ গুঁড়ো ঠেলে চুপচাপ বেরিয়ে গেল। মাস্ক খুলে দ্রুত নিচে নেমে কেবিনের সামনে এসে দাঁড়ালো। আসবো ভাইয়া? আসুন। মহুয়া নিজের জায়গায় গিয়ে বসে পড়লো। নিচের দিকে তাকিয়ে আহনাফের দেওয়া কাজগুলো শেষ করতে লাগলো। আমি আপনার স্যার, আর কখনো ভাইয়া বলবেন না। ঠিক আছে। হসপিটাল দেখা হয়েছে? জি। 5 মিনিটেই শেষ। আমি পরে ভালো করে দেখে নিব, এখন শুধু আশপাশটা একটু দেখে আসলাম। আহনাফ মহুয়ার দিকে আর চোখে তাকালো। মনে মনে বলে উঠল, মেয়েটা কি সবসময় লজ্জা পায়? গালগুলো এত লাল হয়ে আছে কেন? নাকি আমার সামনে আসতে লজ্জা পায়? তো এতদিন তো লাল দেখিনি। ছোঁয়া রেগে নির্জনের দিকে তাকিয়ে আছে। এটা বাইক চালাচ্ছে নাকি ঠেলা গাড়ি? এই থাম থাম বলছি। নির্জন কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। আসলে সে গান শুনছে না, ছোঁয়াকে বোঝানোর জন্য কানে ইয়ারফোন গুজে রেখেছে। ছোঁয়া ওর কান থেকে ইয়ারফোন খুলে রাস্তায় ছুঁড়ে ফেললো। কটকটির বোন, এটা কি করলে? তুই জানোস এটার দাম কত? তোরে থামতে বলছি না? মাঝ রাস্তায় কেন থামবো? এইটা বাইক নাকি ঠেলা গাড়ি? আমার ইয়ারফোন খুঁজে নিয়ে আয়। পারবো না। আমাকে রাগাবি না ছোঁয়া, ভালো ভালোই বলছি, খুঁজে আন। আমি পারবো না, তুই যা করার করে নে। আমি পারবো না। না না না, তোর যে রাগটা। নির্জন ছোঁয়ার কথা শুনে আরো রেগে গেল। ছোঁয়ার দিকে তাকে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা অনেক জোরেই ছিল। ছোঁয়ার নরম গা লাল টকটকে হয়ে গেছে, 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। ছোঁয়া স্তব্ধ হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল নির্জনের দিকে। আস্তে আস্তে নিজের হাত গালে রাখলো, চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। রাস্তার পাশ দিয়ে মানুষ তাকিয়ে যাচ্ছে। ছোঁয়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কান্না আটকিয়ে রাখার চেষ্টায় ফোপানো শুরু করলো। নির্জন রেগে তাতে ধর চেপে বলে উঠল, 5 মিনিটের ভেতরে আমার ইয়ারফোন সামনে না দেখলে ঠিক এইভাবে আরো কয়েকটা তোর গালে পড়বে। যা। ছোঁয়া নির্জনের লাস্ট চিৎকার দিয়ে বলা কথা শুনে আবার কেঁপে উঠল। ভেতর থেকে চিৎকার করে কান্না আসছে। কখনো কেউ তার গায়ে হাত তুলেনি। এই নির্জন হাত তুললেও এত শক্ত মায়ের কখনো দেয়নি, আর না এমন ব্যবহার করেছে।
এর থেকে বেশি দুষ্টুমি বেয়াদবি করেছে ছোঁয়া, কিন্তু এমন তো কখনো করেনি নির্জন। চোখ ঝাপসা হয়ে বারবার পানি গড়িয়ে পড়ছে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে, আবার ঝাপসা চোখে দেখছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার চেহারা দেখছিস, নাকি রাস্তায় দাঁড়িয়ে ন্যাকা করে আশেপাশের ছেলেদের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিস? ছোঁয়া এক পা দুপা করে পিছিয়ে গেল, পেছনের দিকে ফিরে হাঁটা শুরু করলো। একটা বাইক দেখতে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। বাইকটা থামতে ছোঁয়া কিছু না বলে বাইকে বসে শান্তি নিয়ে যেতে বলল। হেলমেট পরা ছেলেটা ছোঁয়ার চোখে পানি দেখে আর কিছু জিজ্ঞেস না করে বাইক নিয়ে হাওয়ার বেগে নির্জনের চোখের আড়াল হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে শক্ত চোখে তাকিয়ে রইল নির্জন ওদের যাওয়ার দিকে। ছোঁয়া নিজেও জানে না সে কার বাইকে উঠেছে। রাগের মাথায় যেটা মন বলেছে সেটাই করেছে সে। এই মাঝ রাস্তায় সে না কোনো রিক্সা পাবে আর না কোনো গাড়ি। নির্জন রেগে পড়ে উঠল। নিজের শাস্তির পাল্লা আরো ভারী করলেই। আহনাফ পলাশের মুখের দিকে তাকিয়ে আছে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে, রক্ত গিয়েছে অনেক, ব্যথায় চোখ লাল হয়ে আছে। একজন নার্স বলে উঠল, স্যার আমি রুমে এসেছিলাম স্যালাইন চেক করতে, এসে দেখি রোগী ছটফট করছে, হাত থেকে রক্ত পড়ে ফ্লোর লাল হয়ে গেছে। আহনাফ পলাশের দিকে তাকিয়ে বলল, পলাশ সিসিটিভি ফুটেজ দেখেন, এই রুমে আপনার আগে কে এসেছিল দেখুন। পলাশের অবস্থা দেখে মহুয়া ভেতর ভেতর ভীষণ খুশি হয়েছে, ভেতরে ভেতরে পৈশাচিক আনন্দ অনুভব করছে। সে তো চায় এই লোক ওর সামনে কাতরাতে কাতরাতে নিজের মৃত্যু ভিক্ষা চাক। পলাশের কানে অনেক পিঁপড়ে ঢুকে গিয়েছিল। পিঁপড়ের কামড় সহ্য করতে না পেরে এক পর্যায়ে পলাশ জ্ঞান হারায়। সিসিটিভির কথা শুনে মুহ মুচকি হাসে। সে এতটাও কাঁচা খেলোয়াড় নয়। সিসিটিভি অন্য পাশে ঘুরতেই মহুয়া পলাশের রুমে এসেছিল। সিসিটিভি ফুটেজ চেক করে এসে জানালো সন্দেহজনক কাউকে দেখা যায়নি। তার মানে পলাশ নিজের হাত নিজে কেটেছে। আহনাফ পলাশের দিকে খেয়াল রাখতে বলে চলে আসে। কেবিনে এসে মহুয়ার দিকে তাকিয়ে পড়ল। ব্যাগ গুছিয়ে চলে যান। মহুয়া ব্যাগ হাতে নিয়ে বের হতে গিয়ে দরজার সাথে কপালে বাড়ি খায়। আহনাফ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মহুয়ার দিকে তাকায়। মহুয়া কপাল ডোলতে বেরিয়ে যায়। হসপিটাল থেকে বের হয়ে একটা রিক্সা দাঁড় করিয়ে বসে পড়ল। রিক্সা চলছে আর মহুয়া তাকিয়ে আছে সন্ধ্যা রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলোর দিকে। হঠাৎ মনে হলো সে কাউকে দেখেছে। রনি, হ্যাঁ সে রনিকে দেখতেছে, তাও আজ কতগুলো দিন পর। ওই দিন কোথায় রনিকেও দেখা যায়নি। আজ চায়ের দোকানে রনিকে দেখে বেশ অবাক হয়েছে সে। বাসায় এসে নিজের রুম দেখে ভীষণ অবাক হয়। সবকিছু এলোমেলো হয়ে আছে। ফ্রেশ হয়ে রুমে এসে বসলো। ভীষণ ক্লান্ত লাগছে, যদিও আহনাফ ওকে দিয়ে বেশি কাজ করায়নি। প্রথম দিন খুব সুন্দর করে কাজ বুঝিয়ে দিয়েছে, বেশি কাজ দেয়নি। তাও এই কাজ ওর জন্য প্রথম ছিল। কিছু সময় বসে থেকে উঠে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে গিয়ে পা থেমে গেল, হৃদয় মুচড়ে উঠল। দ্রুত ছোঁয়ার কাছে ছুটে গেল। ছোঁয়া ব্যালকনিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। মহুয়া ছোঁয়াকে কোলে করে রুমে নিয়ে আসতে চাইল। মেয়েটার শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। মহুয়া চেষ্টা করেও কোলে নিয়ে রুমে আসতে পারলো না। অজ্ঞান ছোঁয়ার ওজন একটু বেশি হয়ে গেছে। মহুয়ার মাথা শুনো শুনো লাগছে। সে এখন কি করবে? ওর জ্বর আর বাড়ির কেউ একটু খোঁজও নেয়নি। ভীষণ রাগ হলো বাড়ির প্রতিটি সদস্যের উপর। ছোঁয়ার চোখে মুখে পানি ছেড়া দিল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। মহুয়ার রুম থেকে বের হয়ে আহনাফের রুমে আসলো, কিন্তু রুমে আহনাফ নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে আহনাফ ওয়াশরুমে। মহুয়ার দেরি না করে আহনাফের রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছিল, তখন নির্জনকে দেখে বলল, ভাইয়া আমার সাথে একটু আমাদের রুমে আসুন। নির্জনের মন ভালো ছিল না, তাই বলে উঠল। এখন আমি একটু ব্যস্ত মহুয়া। মহুয়ার রাগ আকাশ ছেয়ে গেল। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ছোঁয়ার শরীর খারাপ, অজ্ঞান হয়ে পড়ে আছে, প্লিজ আমার রুমে 2 মিনিটের জন্য আসুন। ছোঁয়ার শরীর ভালো না শুনে নির্জন খাপড়ে গেল। মহুয়াকে রেখে দৌড়ে রুমে আসলো। মহুয়া পেছন থেকে বলে উঠল, ব্যালকনিতে। নির্জন ব্যালকনিতে গিয়ে ছোঁয়ার মুখে হাত রেখে কয়েকবার ডাকলো। তারপর কোলে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে আহনাফ ভাইকে ডাকতে বলল। মহুয়া বেশ অবাক হয়ে নির্জনের ছটফট দেখতে লাগলো। নির্জন ছোঁয়ার মুখে পানি ছিটা মেরে মাথায় হাত বুলিয়ে ডাকছে। মহুয়া এক নজর তাকিয়ে রুম থেকে বের হয়ে আবার আহনাফের রুমে গেল। আহনাফ সবে মাত্র গোসল করে বের হয়েছে, গেঞ্জি বা শার্ট কিছু গায়নি, চুলগুলো কপালে এসে লেপটে আছে। মহুয়া ধাক্কা দিয়ে রুমে ঢুকে আহনাফের দিকে তাকিয়ে আছে। নিজের চোখ সরাও, আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে তাকিয়ে তাকিয়ে অন্যের সম্পত্তিতে নজর লাগাবে না।
মহুয়া আহনাফের থেকে চোখ সরিয়ে অন্যদিকে ফিরে বলে উঠল, ফালতু কথা রাখুন আপনি। হ্যান্ডসাম, আপনি না বললে তো আমি জানতামই না অন্যের সম্পত্তির দিকে তাকানোর মতো স্পেশাল কিছু আপনার মধ্যে আছে। তুমি আমাকে অপমান করছো, অথচ একটু আগেই ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে। কাপড় পরুন, আমি আপনার দিকে নয় অন্য দিকে তাকিয়েছি। যখন তখন আমার রুমে এভাবে চলা আসা আমার পছন্দ না। কেন এসেছেন? ছোঁয়া অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে, অনেক জ্বর। আরো আগে বলা উচিত ছিল। আপনি সুযোগ দিয়েছেন। নির্জন ছোঁয়ার সামনে বসে আছে। ছোঁয়ার জ্ঞান ফিরেছে, তবে জ্বরের ঘোরে আবল তাবল বকছে। নির্জন এবার কান পেতে শুনতে গিয়েছিল। ছোঁয়া বিড়বিড় করে নির্জনকেই বকছে। এটা দেখে মুচকি হাসলো নির্জন। আহনাফ আর মহুয়ার পিছু পিছু বাড়ির সবাই আসলো। নিরুপমা মেয়ের পাশে চিন্তিত হয়ে বসলেন। মেয়েটার কয়েকদিন পর পর এভাবে জ্বর আসে, একদম বাবার মতো হয়েছে। ছোঁয়ার আব্বুরও জ্বর আসলে অজ্ঞান হয়ে যেত, অল্পতেই জ্বর ওনাকে কাবু করে ফেলত। আর ছোঁয়াও একদম ওর মতোই, ওর আব্বুর মতো হয়েছে। আহনাফ জ্বর মেপে দেখলো 103। আহনাফ কিছু মেডিসিন দিয়ে বললো কিছু খাইয়ে মেডিসিনগুলো খাইয়ে দিতে এক্ষুনি। হালিমা বেগম ছোঁয়ার মাথায় পানি দিয়েছে। নিজের অপরাধীর মতো তাকিয়ে আছে। হাজি ওর জন্য ছোঁয়ার এই অবস্থা। মেয়েটা অনেক কেঁদেছে, চোখ মুখ ফুলে আছে, কেমন ফর্সা মুখ লাল হয়ে চোখগুলো ফুলে গেছে। ছোঁয়া একটু স্যুপ খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। মহুয়া নিজে ওর যত্ন নিবে বলে সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেছে অনেক সময় হলো। নিরুপমা যেতে চায়নি, মহুয়া বুঝিয়ে শুনে পাঠিয়ে দিল। ছোঁয়ার চুল মুছে হালকা করে গা মুছিয়ে দিল। নিচটা মুছে এসে ছোঁয়ার পাশে বসলো। ছোঁয়া ঘুমাচ্ছে, মহুয়া নিজের ক্লান্ত লাগছে, লাইট বন্ধ করে ওর পাশে ঘুমিয়ে পড়লো। রাত 2টা ছুঁই দরজায় কেউ কড়া নাড়তে মহুয়ার ঘুম ভেঙে যায়। মহুয়া লাইট জ্বালিয়ে গিয়ে দরজা খুলতে দেখলো নির্জন দাঁড়িয়ে আছে। গুড মর্নিং না ভাবি। মহা বিরক্ত হলো, এইটা কেমন মজা? এত রাতে এই ছেলে এখানে কেন? আর এইসব উল্টো পাল্টা কি বলছে? ভাবি ছোঁয়া এখন কেমন আছে? মহুয়ার দাঁতে দাঁত চেপে বলে উঠল, ভাবিকে, আপনি নিজেই সুস্থ আছেন তো? সরি ক্যারাশ। মহুয়া এবার বুঝেছে আসলে ছেলেটা উল্টো পাল্টা কিছু খেয়েছে। আমার উত্তর দিলেন না। কয়টা বাজে? নির্জন হাত সামনে এনে ঘড়ি দেখে দরজায় ঠেস মেরে দাঁড়িয়ে বলে উঠল, 2টা 34। আপনি ঘুমাননি? ঘুমাচ্ছে না। ছোঁয়া ঠিক আছে, ঘুমাচ্ছে। ও কিছু খাবে? মহুয়া কিছু সময় চুপ থেকে বলল, স্যুপ, নুডলস, কফি, এখন এইগুলো হলেই হবে। বলি ওর মুখের উপর দরজা বন্ধ করে হাসতে লাগলো। নির্জন ঠোঁট উল্টে কিছু ভাবতে ভাবতে একবার দরজার দিকে তাকিয়ে নিচে নেমে গেল। রান্নাঘরে ঠুস ঠাস শব্দ শুনে আহনাফ এগিয়ে আসলো। নির্জনকে দেখে অবাক হলো, এত রাতে কি করছে? কি করছিস? নির্জন ভয়ে পেছনে ফিরে আহনাফকে দেখে হেসে বলে, নুডলস? তুই তো নুডলস পছন্দ করিস না, আর ফ্রিজে তো খাবার আছে, গরম করে খেয়ে নে। আমি তো এই খাবার অন্য কারোর জন্য বানাচ্ছি। কার জন্য? মহুয়ার জন্য। আহনাফ কিছু সময় চুপচাপ তাকিয়ে রইল নির্জনের দিকে। মহুয়ার জন্য মানে? মহুয়া সারা রাত সোহাকে পাহারা দিয়েছে, এখন ওর নুডলস খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম ক্রাশ বলে কথা। আহনাফ থমথমে মুখে নুডলসের দিকে তাকালো, তারপর নির্জনকে জিজ্ঞেস করলো, আর কখনো রান্না করেছিস? না, তবে ইউটিউব থাকতে এটা কোনো ব্যাপারই না। আহনাফ নুডলসের দিকে তাকিয়ে হাসলো। নির্জনের কথা একটাও বিশ্বাস হয়নি ওর। মহুয়া নিশ্চয়ই খাবার বানাতে ওকে বলবে না, কি লুকাচ্ছে। আহনাফ কথা না বাড়িয়ে পানি নিয়ে নিজের রুমে চলে গেল। আর যাওয়ার সময় বলে গেল, অনেক ভালো রান্না হচ্ছে, আগে ওনাকে খাওয়াবি তুই, প্রথম খেলে রান্নার স্বাদ চলে যাবে, এতে তোর ক্রাশ তোর প্রেমেও পড়ে যেতে পারে। বলি মুচকি এসে ওপরে চলে গেল। নিজের সব কিছু বানিয়ে কফি হাতে নিয়ে সামনে শ্রাবণকে দেখে থমকে গেল, সাথে বিরক্তও হলো। আজ রাতে সবাই কি ওকে পাহাড় দিতে জেগে আছে? ভূতের মতো সামনে এসে দাঁড়ানোর কি আছে? সুন্দর করে কথা বলতে বলতে আসতে পারো, এইভাবে মাঝরাতে হার্ট অ্যাটাক করানোর ধান্দায় করতেছো? তুই এত রাতে রান্নাঘরে কেন? আর কয়জনকে বলতে হবে একসাথে আসো? শ্রাবণ নির্জনের এমন পাগলের মতো কথা শুনে ফিকুচকে তাকালো। ভাবির জন্য রান্না করতে এসেছি। ভাবি? দেখো ভাই, তুমি মানো আর না মানো, আমি তো মেঘলা ভাবিকে ভাবি মেনে নিয়েছি। সারাদিন একবারও ভাবির একটু খোঁজ নাও না। ড্রাইভার হিসেবে আমার ভীষণ খারাপ লাগে। কত মিষ্টি একটা মেয়ে,
দেখলি মন গলে যাওয়ার কথা। ভাবির ঘুম আসছে না। আমি জিজ্ঞেস করলাম কিছু খাবেন, বলল নুডলস খাবে। যেটা আমার করার কথা সেটা আমি করে দিচ্ছি। মানবতার ফেরিওয়ালা বলে কথা। শ্রাবণ চুপচাপ নির্জনের সব কথা শুনলো, তারপর জিজ্ঞেস করলো, তোর ভাবি কোথায় আছে এখন? গেস্ট রুমে। চল দেখে আসি। তুমি কেন যাবে? ভাবি এখন ঘুমাবে। মিথ্যা কথা বলার আগে দেখে নেওয়া দরকার মানুষটা কোথায়। মিথ্যা কথা ঠিকঠাক বলতে পারিস না। এক কাজ করবি, কাল থেকে ভালো করে তোর ভাবির কাছ থেকে প্রশিক্ষণ নিবি। বলে নিজের রুমের দিকে চলে গেল। রান্নাঘরের লাইট দেখে ভেবেছিল চোর হবে। বেচারা নির্জন হাতে খাবারের বাটি নিয়ে শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি তোমার রুমে? তোমাদের মধ্যে কি কিছু চলছে? আমি জানতাম এত সুন্দর বউ রেখে আমার ভাই সিঙ্গেল ঘুমাবে কিভাবে। আজ একটা বউ নেই বলে একা ঘুমাতে হয়। শ্রাবণ সোফা থেকে একটা বালিশের নির্জনের দিকে ছুঁড়ে মারল। বেচারা একটুর জন্য খাবারগুলো সহ বেঁচে গেল। শ্রাবণ রুমে এসে বিছানার দিকে তাকালো। মেঘলা ঘুমিয়ে আছে। অফিসের সব কাজ শেষ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আজকের চাঁদটা একটু বেশি সুন্দর আর বড়। আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে শুরু করলো। কিছু সময় বেলকনিতে পার করে দিল। মেঘলার হঠাৎ চেঞ্জ ওকে ভাবায়। সারাদিন আজ ওকে অনেক জ্বালিয়েছে। হঠাৎ চোখ গেল পাশে একটা বইয়ের দিকে। বইটা হাতে নিয়ে দেখলো একটা ইংরেজি রোমান্টিক বই। শ্রাবণ কৌতূহলী হয়ে বইটা নিয়ে রুমে আসলো। কে বই পড়েছে? সোফায় বসে বইটার প্রথম পৃষ্ঠা খুলে আরও চমকে উঠল। খুব সুন্দর করে গুটি গুটি ইংরেজিতে অক্ষরে লেখা মেঘলা। শ্রাবণ অবিশ্বাস্য চোখে ভাবতে লাগলো, এই মেঘলাকে? চোখ তুলে মেঘলার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলি উঠল, তুমি কে? আর এই বই কার? বইয়ের মেঘলা নাম কেন? হাতে খাবার নিয়ে মহুয়ার সামনে দাঁড়িয়ে আছে নির্জন। মহুয়া বিরক্ত হয়ে খাবারগুলো হাতে নিয়ে রুমের দরজা লাগাবে, তখনই নির্জন বলে উঠল, আগে আপনি একটু খেয়ে নেবেন, তারপর সোয়াকে খাওয়াবেন। আর সোয়াকে বলবেন না আমি এই খাবার রান্না করেছি, ওর খোঁজখবর নিতে এসেছি। মহুয়া খাবারের দিকে তাকিয়ে বলল, তাহলে কার রান্না বলবো?